আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই। আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু কারণ সবসময় মনে রাখতে হবে আজকের দিনটাই কিন্তু শেষ দিনটা। কিন্তু আনফরচুনেটলি যারা ক্ষমতায় থাকে তারা মনে করে আজকের দিনটাই শেষ দিন, এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে, দেশে হবে, দেশের বাইরে হবে। তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে বলা হবে পরবর্তীতে, তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা। এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেমেটিক ওয়েতে করতো, আমার কোনো আপত্তি ছিল না। তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না, ঠিক আওয়ামী লীগ সরকারের একদম শুরুর দিকে একটা কালো আইনকে তারা তাদেরকে পুঁজি করতে হয়েছে। আমরা একটা আইনকে কালো আইন বলি কেন? আমরা একটা আইনকে কালো আইন বলি কেন? এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ে স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না, সেরকম একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে। এটা কোনো ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না। ইসলামপন্থীদের একটা আন্দোলন কিনা এটি, যেখানে আমরা বিএনপিদের দেখছি না, উনি এটি নিজে থেকেই তুলে এটা একটা ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছ থেকে এটাও একটু শুনতে চাইবো, কারণ আমরা এর মধ্যে মুফতি জসিমউদ্দিন রহমানীকেও দেখেছি, যিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, যিনি শীর্ষ জঙ্গি নেতা হিসেবে তার বিচার প্রক্রিয়া আছে, জামিনে আছেন মাসুদ কামাল। একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, যে কথাটা নাকি আলোচনায় উঠে আসছে এর মধ্যে, সেটা হলো যে আওয়ামী লীগের সারা দেশে অনেক নেতাকর্মী আছে, এটা উনিও বললেন। তারা তাহলে কি করবে এখন? তাদেরকেও তো আপনি কোনো দল করতে দেবেন না, তো তারা কি করবে? তাদের তো একটা দল করার ইচ্ছা আছে। যেমন বলেছে যে এখন আসতে পারে আওয়ামী লীগের, মানে যারা ফ্রেশ আছে তারা আসতে পারে, যারা কোনো অপরাধের সাথে জড়িত না, তো তারা তো বিএনপিও করতে পারে। জি বলবেন। তারা বিএনপি করতে পারে, তারা জামাত করতে পারে, তারা এনসিপিও করতে পারে, তারা কিছুই না করতে পারে, সেটা কিন্তু তাদের চয়েস। কিন্তু আমার কথা হলো কি, আমি তাদের হাতে কি বিকল্প তুলে দিলাম? আমি বারবার ওরা সবাই যে জিনিসটা বারবার বলা হচ্ছে যে এটা একটু দলগত অপরাধ, আমি কিন্তু ওভাবে দেখি না। আমার সঙ্গে আসলে চিন্তার পার্থক্যটা এই জায়গাটাতে। দেখেন, আওয়ামী লীগের প্রতি আমার বিশেষ কোনোই মায়া নাই, আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রতি আমার কোনো মায়া নাই। আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবেও আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আমার কথাটা হলো কি, দেখেন আওয়ামী লীগ তো একটা অনেক পুরনো দল, এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয়। ৭১ সালে জামাতে যে লিডারশিপ ছিল, সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে। এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে, এখন জামাত আবার আরেক রকম কাজ করতেছে। জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু না। এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ৯৬ সালে ক্ষমতা ছিল, ৯৬ সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই। আওয়ামী লীগ তো বাংলাদেশে একমাত্র পলিটিক্যাল পার্টি যারা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় ২০০১ সালে ক্ষমতা হস্তান্তর করছিল। বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই, আর কোনো সরকারের ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর। একবার আওয়ামী লীগ করছিল, আওয়ামী লীগ পরের বার বিরোধিতা করে নাই। তো আওয়ামী লীগ চেঞ্জ হয়েছে, ৭১-এর আওয়ামী লীগ, ৯৬-এর আওয়ামী লীগ, ২০১৪-এর আওয়ামী লীগ এক না, ২০২৪-এর আওয়ামী লীগও একটা। কেন না? এক না হলো নেতৃত্বের কারণে এক না। আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে? ২০২৪ এবং ১৯৯৬ এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয় না। কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জ আসছে আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগের এই গত ১৫ বছরে আওয়ামী লীগের কত নেতা কর্মী মারা গেছে, নির্যাতিত হয়েছে, তার হিসাব কেউ করছে? করে নাই। কিন্তু প্রচুর হয়েছে। এই যে নির্যাতিত আওয়ামী লীগ মাঠ পর্যায়ে হোক অথবা তৃণমূল পর্যায়ে হোক, তার জন্য আপনি কি রাখলেন? তাকে আপনি বলে দিলেন যে তোমার দলটাই, তোমার যে গঠনতন্ত্রের উপর ভিত্তি করে তুমি দল করছো, এইটাই নিশ্চয়, এটাই খারাপ। কথাটা কি সত্য? শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না। আপনি প্রত্যেকটা লোক, যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে, সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে, অন্যায় করেছে, প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন, আমার কোনো আপত্তি নাই।
সেক্ষেত্রে এই 300 এমপি 350 এমপি 3 দফায় ধর 900 এমপি ধরলাম আমি, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা, আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা, আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা, আপনি সবগুলিকে আনেন। সবগুলি আনলে 10,000 হবে না, ধরলাম 1 লাখ হলো, 1 লাখ হোক, 1 লাখ লোক খারাপ। আপনি 1 লাখ খারাপ লোকের জন্য 1 কোটি লোকের একটা সংগঠনকে শেষ করে দিবেন? এইটা হলো, এটা যে শোনেন, আমি একটা কথা বলি আপনাকে, ফ্যাসিবাদ স্বৈরাচার পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এটা তো না বোঝার কোনো বিষয় না। স্বৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে, ফ্যাসিবাদ কি করে? বিভিন্ন রকম কালা কানুন, আইন, কালো আইন দিয়ে তারা তাদের কাজটা করে নেয়। এই যে কালো আইনের মাধ্যমে যে নিষিদ্ধ করা, এটা এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি। আমরা বলছি, আপনি যে কথাটা শুরুতে বললেন, আমি অনেকগুলি কথা বলি এখানে, দেখেন আপনি শুরুতে বললেন বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এরা সামনে আসছে। এরা তো প্রতিদিন বৈষম্য, এই আন্দোলনের মধ্যেও তারা বৈষম্য করছে। নাই বলেন, তাদের জন্য পানি আসে, ও আসা পানি দেয়। তাদেরকে ঠান্ডা রাখার জন্য সিটি কর্পোরেশন পানি ছিটায় ঠান্ডা করার জন্য, আর শিক্ষকদেরকে বিতাড়িত করার জন্য গরম পানি ছোটায়, জল কামান ইউজ করে। তো এই বৈষম্য, এগুলো বৈষম্য না। যখন হাসনাত আব্দুল্লাহ বললো আমরা 1 ঘন্টার আলটিমেটাম দিলাম, তখনই তারা বোঝা হয়ে গেছে এই যে পাতানো নির্বাচন, মানে পাতানো আন্দোলনের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। কিন্তু এখান থেকে আমি জীবনে কখনো শুনি নাই কামাল একটু 1 ঘন্টার আলটিমেটাম দেয়। আমি একটু বার্তাটা আমি বলি, আমি জীবনে কখনো শুনি নাই যে কেউ কখনো 1 ঘন্টা আলটিমেটাম দেয়। 1 ঘন্টা আলটিমেটাম তখনই দেয় যখন তারা জানে যে আসলে 1 ঘন্টার মধ্যে কিছু একটা হবে। কিন্তু বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি সমস্যা বলছি না। এটা তারা করছে, করতে পারে, ক্ষমতা আছে, হয়ে গেছে, যুক্তি আছে, সবই আছে, তারা যুক্তি আছে, কুযুক্তি আছে, সব আছে, আমার কোনো আপত্তি নাই। আমার কথাটা হলো আপনারা যে কাজটাই করেন সেই কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন, কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন? আমার খালি এটাই দুঃখ, আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি, সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন? আমার দুঃখটা গেলে এখানেই, আর কোনো দুঃখ নাই। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এতে আমার কিছু আসা যায় না। আমি তো আওয়ামী লীগ করি না রে ভাই, আমার কোনো বিপদ নাই। কারণ ওই আমি কি করবো এই কথা আমি জিজ্ঞেস করবো না, যে করে সে বুঝবে। সে কেন একদিন হাসিনাকে সরাইতে পারে নাই, এটা তারও সমস্যা আছে। সে মায়ের খাইছে, তাও তো হাসিনার বিরুদ্ধে যে মানে বুক ফুলে দাঁড়াতে পারে নাই, কেন পারে নাই, তারও সমস্যা আছে। তারও কিছু ভোগ করতে হবে, করুক, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো কি, যে এই সরকারের গায়ে যে একটা কালিমা লেপন হয়ে গেল, এই সরকার এই কাজটা কেন করলো? কারণ আলটিমেটলি কিন্তু এটা পরে আলোচনা হবে। এবং বিএনপি দেখেন কি করলো, এখানে বিএনপি একটা সুন্দর পদ্ধতি অবলম্বন করলো। সে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে ভোটের রাজনীতিতে সামনে সবচেয়ে লাভবান হবে বিএনপি, কিন্তু বিএনপি কিন্তু গায়ে কায়দা লাগাইলো না। কিন্তু আমার কিন্তু বিএনপি নিয়ে টেনশন নেই, আমার টেনশন হলো এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। কারণ এই সরকারটা তো নির্দলীয় সরকার, তাদের ভূমিকাটা এমন কেন হলো? আমি এই জায়গাটা আমাকে আপত্তি, আর কিছু না। আপনারা নির্বাহী আদেশের মাধ্যমে করছেন, আদেশ আইন আছে, কালো আইন তো বাতিল হয় নাই, কাজে আইনে আপনি প্রয়োগ করতেই পারেন, কোনো সমস্যা নাই, করেন আপনারা। কিন্তু এটা নিয়ে কিন্তু সামনের দিনগুলি দেখেন আপনি, দেশে আলোচনা হবে, বিদেশে আলোচনা হবে। জাতিসংঘে রিপোর্ট দিয়ে গেছে, ওখানে কি তারা বলে না এইগুলির ব্যাপারে, যে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধের ব্যাপারে তারা তো একটা অপিনিয়ন দিয়ে গেছে। ওদের অপিনিয়ন মানতে হবে, এরকম কোনো আইন নাই। কিন্তু আমি ওগুলো বলছি না, আমি সব ব্যাপারে আমি মানে ফ্লেক্সিবল হতে চাই। কিন্তু আমার কোশ্চেন হলো, সরকার কেন এই ফাঁদে পা দিল? দরকার ছিল না। আরো আগে দেখেন, আরো আগে প্রধান উপদেষ্টা, কমপক্ষে আমি 3টা বিদেশি মিডিয়ায় তাদেরকে আমি বলতে শুনছি, উনি বলেছেন এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো আওয়ামী লীগ বলে নাই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। ডক্টর ইউনূসের মুখ দিয়ে 3 বার উচ্চারিত হয়েছে, কমপক্ষে, বেশি হতে পারে, আমি 3 বার শুনছি, হয়েছে তো। এখন যদি তাকে জিজ্ঞাসা করে, ওই সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনি এই কাজটা কেন করলেন, আপনি তো বলছিলেন আগে, তখন উনি বলবে কি স্টুডেন্টদের উপর দায়িত্ব পাবে, বলবে যে ওরা সবাই চাইছে গণদাবির প্রশ্ন, তাহলে আমি তর্কের খাতিরে প্রশ্ন, ধরেন আমি একটা কুতর্কই করতেছি, ধরা যাক। সেটা হলো যে যখন উনি যেদিন উনি বললেন, ওই দিন কেন স্টুডেন্ট আন্দোলনের নামলো না, এতদিন পরে কেন? কামাল, তাহলে কি একটা বার্তা এখানে আসলো কিনা যে মানে বিএনপিও দীর্ঘদিন ধরে নির্বাচনের দাবি করছে, দাবিটা আদায় করতে হলে যমুনা ঘেরাও করতে হবে বা ব্লকেট করতে হবে, এবং ব্লকেট করলেই দাবি আদায় হবে?
এটা তো একটা উদাহরণ সরকারি সৃষ্টি করে দিল, কিন্তু সরকারই বলে দিল যে এইভাবে তোমরা করো, এইভাবে করা যায়। আজকে দেখলাম ডিএমপি আবার নোটিশ দিয়েছে যমুনার সামনে আবার করা যাবে না। তো এই নোটিশ তো আগেও ছিল, নতুন করে এই নোটিশ দেওয়ার দরকারটা কি এটা তো বুঝলাম না। এই নোটিশ তো আগেও ছিল, নোটিশ তো কখনোই প্রত্যাহার করা হয়নি, এখন আবার নতুন করে আজকে নোটিশ দিল। এগুলো হলো কি জানেন, মিনিমাম সেন্স যাদের আছে, মিনিমাম স্মৃতিশক্তি যাদের আছে, তাদের কাছে এই পুরো বিষয়গুলো হলো এক ধরনের মানে কি বলবো ফানি ড্রামা আর কি, হাস্যকর ঘটনা এটা একটা হচ্ছে। এত নাটকের তো কোনো দরকার ছিল না। দেখেন মোহাম্মদ মিরাজ ভাই যে কথাগুলি বললেন যে এইটা এখনই কেন, একটা চমৎকার ব্যাখ্যা দিলেন যে হামিদ সাহেব চলে গেলেন তারপরে এই জন্য পালিয়ে গেলেন। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন, হামিদ সাহেব দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওনার ব্যক্তিগত অনেক কিছু আমার পছন্দ হতো না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে একজন সত্যি কথা বলতে কি মানে অরুচিকর লোক মনে করি পার্সোনালি। উনি বিভিন্ন জায়গায় যে সমস্ত মানে স্ল্যাং জোকস বলতেন, কৌতুক করতেন, ভাই রাষ্ট্রপতি পদ তাতে না এত হাস্যকর কাজকর্ম করা ঠিক না। আমি ওনাকে পার্সোনালি পছন্দ করতাম না, এটা হলো আমার অপিনিয়ন। বাট উনি তো আমার রাষ্ট্রপতি ছিলেন, ছিলেন তো যেভাবে হোক ছিলেন তো। আচ্ছা থাকার পর উনি রিটায়ারমেন্টে গেছেন, তারপর রাষ্ট্রপতিরা আমাদের দেশে সাবেক রাষ্ট্রপতিরা সবসময় পুলিশি প্রহরা পায়। সরকারকে জিজ্ঞাসা করেন তো, উনি যে বুধবার রাতে বেলা গেলেন, বুধবার রাত পর্যন্ত এয়ারপোর্ট পর্যন্ত ওনার সঙ্গে পুলিশি প্রহরা ছিল কিনা? ছিল তো, উনি তো পুলিশি প্রহরাই ছিলেন। উনি পুলিশি প্রহরাতে ছিলেন, ওনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে কিশোরগঞ্জে। তো এই সময় উনি কি পালিয়েছিলেন? পালিয়েছিলেন না। ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারতো, ধরতে পারতো, অ্যারেস্ট করতে পারতো, এমনকি সরকার ওনার বিরুদ্ধে দেশ থেকে উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারতো। পারতো কিনা? পারতো। করছে? করে নাই তো। উনি তো স্বাভাবিক প্রক্রিয়ায় গিয়েছেন। কোথায় গিয়েছেন? ব্যাংকক গিয়েছেন, থাইল্যান্ডে গিয়েছেন, বলা হচ্ছে চিকিৎসার জন্য গিয়েছেন। মানুষ পালায় থাইল্যান্ডে যায় না, মানুষ পালায় গেলে পরে হয় আমেরিকা যায়, নাহলে কানাডা যায়, নাহলে ইউরোপীয় কোনো কান্ট্রিতে যায়, সাধারণত এটাই হয়। যখন উনি গিয়েছেন, উনি পালিয়ে গেছেন, এই কথাটা বলা হচ্ছে কেন? কি প্রমাণ আছে পালিয়ে যাওয়ার? উনি তো গোপনে যান নাই, প্রকাশ্যে গিয়েছেন। এবং এই যে কথাটা বলা হচ্ছে, এইটাকে আপনি ইস্যু যদি করেন, করতে পারেন, আমার তাও কোনো আপত্তি নাই। গণতান্ত্রিক অধিকার, যে কেউ প্রতিবাদ করতে পারে, যে কেউ যে কোনো ঘটনা নিয়ে দুঃখিত হইতে পারে, রাগান্বিত হইতে পারে, আন্দোলনও করতে পারে, কোনো আপত্তি নাই। সেই যে ব্যর্থতা, ওই ব্যর্থতার বিচার কি এনসিপির নেতারা সরকারের কাছ থেকে পেয়েছে? সরকারের একজন উপদেষ্টা লাভ দিয়ে বলে উঠলেন এটা আমি বিচার করব, না করলে আমি থাকবো না 3 দিনের মধ্যে। উনি কি বিচার করছেন? একজন কিশোরগঞ্জের এসপি কে প্রত্যাহার করছেন, ইমিগ্রেশনের এএসপি কে প্রত্যাহার করছেন। ভাই যাদের আমরা তো ভাই এতদিন ধরে রিপোর্টিং করছি, সাংবাদিকতা করছি, আমরা জানি যে কোনো ঢাকা শহরে যে কোনো একজন রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন, একজন জুনিয়র ক্রাইম রিপোর্টারকে ডেকে জিজ্ঞাসা করেন, ইমিগ্রেশনে যে এসআইটা বসে থাকে তার বাপেরও ক্ষমতা আছে এই ধরনের একটা লোক যাওয়ার সময় উপরে ফোন করবে না? উপরে ফোনে হয়েছে, উপরে থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে তোমরা ছেড়ে দাও, সমস্যা নাই কোনো। উনি চলে গেছেন। এখন যদি ওকে জিজ্ঞাসা করেন যে তোমাকে কে ফোন করেছিল, ও তাও বলবে না। বলবে না এই কারণে ওদের প্রত্যাহার করা হয়েছে, বললে ও চাকরি থাকবে না। ভাই এই হলো কি আমাদের দেশের প্রশাসন, আমাদের দেশের দায়িত্ববান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য। সেটা নিয়ে যদি আপনি আন্দোলন করেন, খুবই হ্যাপি। আমি এনসিপির লিডারদের প্রতি খুবই হ্যাপি যে আপনারা একটা ভালো পয়েন্ট ধরছেন। কেন গেল? তাহলে দায়ীকে, দায়ী লোকের শাস্তি পাইছেন? পাননি তো। ওইটার দায়ী লোকের শাস্তি, ওইটার জন্য আন্দোলন শুরু করলেন, ওইটার শাস্তি পাইলেন না। আপনি সরকার কাছে তুমি এটা বাদ দাও, তোমাকে আমি 12টা দিচ্ছি, আমি নিষিদ্ধ করে দিলাম, হয়ে গেল। এখন এই সবই নাটক। কেউ কেউ বলে, আমি জানি না সত্য মিথ্যা, কেউ কেউ বলে এই সবকিছু ঘটানো হচ্ছে দুটো কারণে, জাস্ট দুটো কারণে। আমি বলি কারণ দুটো। 1 নম্বর কারণ হলো, যেটা আমি প্রমাণ করতে পারবো না, 1 নম্বর কারণ হলো অনেকে বলে যে চট্টগ্রামে কক্সবাজারে যে মানবিক করিডোর দেওয়ার নামে যা হচ্ছে, সেখানে ইউএনের গাড়ি টাড়ি যাওয়ার ব্যাপারে যা কিছু হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেই দিক থেকে নজর সরিয়ে রাখার জন্য এখানে একটা কেওয়াস সৃষ্টি করা।
এই কারণগুলো। আরেকটা কারণ অনেকে বলে, একটু এর মধ্যে যোগ সেই করে কারণে আমি যদি বলেন একটা না। তথ্য যোগ করি, আজকেই দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের একটা 4 জনের একটা এয়ারফোর্সের জি, একটা জি। কার্গো ঢাকায় ল্যান্ড করেছে, তারাও নাকি রাখাইনে যাবে, এরকম একটা খবর আছে। জি, এরকম আমরাও শুনেছি। এইটা একটা বলে, একটা কারণ বলে, এটাকে আলোচনার বাইরে রাখার জন্য এখানে একটা মানে একটা এই ক্যারিকেচার করা হচ্ছে। আরেকটা কারণ বলে অনেকে, সেই কারণটা কি, সেই কারণটা হলো আপনি লক্ষ্য করবেন তার ঠিক 2 দিন আগে 8 তারিখে দেশে কে এসেছে, বেগম খালেদা জিয়া এসেছেন। যেদিন খালেদা জিয়া ঢাকা শহরে নামলেন, ওই দিন পুরো ঢাকা শহর এবং পুরো দেশের মিডিয়া খালেদা জিয়াকে নিয়ে ব্যস্ত ছিল। এই যে খালেদা জিয়াকে নিয়ে সবাই যে ব্যস্ত হয়ে পড়া, সবার আলোচনায় মুখে মুখে খালেদা জিয়াকে থাকা, এটা হয়তো কোনো কোনো কর্নার, সেটা পলিটিক্যাল কেউ হতে পারে অথবা আমাদের সরকারের কেউ হতে পারে, ওনারা হয়তো ঠিক পছন্দ করছেন না। এখন এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, এই আলোচনাটাকে মানে চাপা দেওয়ার জন্য আরেকটা ইস্যু দরকার, জমজমাট ইস্যু। সেই ইস্যুটা হলো প্রথমে হামিদ, তারপরে আইভি কে গ্রেপ্তার, তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ। এখন দেখেন গত 3 দিনে কিন্তু আপনি কোন পত্রিকার ফ্রন্ট পেজে খালেদা জিয়া নাই। তারা সাফল্যজনক ভাবে এই কাজটা করতে পেরেছেন। এটাও অনেকে বলে এই দুটো কারণে হতে পারে। এখন কি হয়েছে আমি কিন্তু সঠিক জানি না, বাট এই যে কথাগুলি বলে যখন লোকে, এগুলো যখন শুনি, শোনার সঙ্গে সঙ্গে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করি, এবং মাঝে মাঝে মিলে যায়। মিলে যখন যায় তখন মনে হয় কি এরা খুব ছেলে মানুষই কাজ করছে। ছেলে মানুষের কাজ করে আলটিমেটলি আপনি কি করবেন? আলটিমেটলি তো আপনি নির্বাচনের দিকে যাবেন ভাই। আপনি যত কিছুই টাইনে টাইনে কাহিনী কর না কেন, আপনাকে আলটিমেটলি একটা নির্বাচনের দিকে যেতে হবে, এবং আপনাদের পিঠ রক্ষার জন্য যেতে হবে। আপনি দেশ খুব ভালো চালাচ্ছেন না, এই সরকারকে বলছেন আপনারা দেশ খুব ভালো চালাচ্ছেন না। প্রথম কয়েকদিন লোকে তাকায় নাই, এখন মানুষজন তাকাচ্ছে। আপনাদের উপদেষ্টারা কে কি করছে, এখন সমস্ত তথ্য কিন্তু টুকটাক টুকটাক করে বেরোচ্ছে। আলোচনা যেগুলি বেরোচ্ছে সেখান থেকে সুগন্ধ বেরোচ্ছে না, দুর্গন্ধই বেরোচ্ছে।